ক্রিকেটীয় আলোচনা একেবারে নিউজ রুমের মধ্যে থেকে আমরা রয়েছি, অর্থাৎ নিউজ রুম যেখানে কিন্তু সর্বাক্ষণ কাজ হচ্ছে এবং সেখানে এডিট থেকে গ্রাফিক্স থেকে শুরু করে সমস্ত কাজ আপনারা যা দেখতে পান এই জায়গা থেকে হয়। একদম বাংলার পালস টিভির এই জায়গা থেকে আমি সরাসরি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে বাংলার পালস টিভির কল সেন্টার দীর্ঘদিনের সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। আজ কিন্তু খুব স্পেসিফিক আলোচনা থাকছে, মাঠে ফিরছেন কি রোহিত শর্মা। ইতিমধ্যেই এই প্রতিবেদনের লেখা আপনারা দেখে ফেলেছেন, তার কারণ অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে সম্ভবত মাঠে ফিরতে পারেন রোহিত শর্মা। অক্টোবর মাসে এই 3টি ওডিআই এবং এই 3টি ওডিআই খেলা হবে কানপুরে। আমি সে বিষয়ে আসবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, এই খবর কি মনে হচ্ছে? দেখো, এই খবরটা সম্পর্কে আমার মনে দ্বিধা রয়েছে। রোহিত শর্মা নিঃসন্দেহে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইতে খেলবেন, কিন্তু তারপর তিনি 2027 সালে খেলবেন কিনা তাই নিয়ে আমার মনে কিঞ্চিত সন্দেহ রয়েছে। কারণ রোহিত শর্মার ফিটনেস এবং বিরাট কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দুজনের বয়স হবে প্রায় 40-এর কাছাকাছি। সেই সময় তারা দুজন খেলতে পারবেন কিন্তু তাই নিয়ে সন্দেহ রয়েছে, এবং সেই কারণেই নির্বাচকরা তাদের ফিটনেস লেভেলটা কী জায়গায় আছে সেটা দেখার জন্য পরখ করছেন। অবশ্য আমরা শুনতে পাচ্ছি যে রোহিত শর্মা তার নেটে চমৎকারভাবে প্র্যাকটিস করছেন এবং তিনি তার ফিটনেসের দিকেও নজর দিয়েছেন। একদম তাই। যে রোহিত শর্মার মানে ওয়ানডে ক্রিকেট একেবারে আকাশচুম্বী সাফল্যের মানে পারফরমেন্স বলা যেতে পারে। 11,188 রান, 32টা সেঞ্চুরি, 46-এর উপর গড়, সেই রোহিত শর্মা কিন্তু আশা রাখবো রোহিত শর্মা সেই পুরনো ফরম্যাটে ফিরবে। তবে এটা কিন্তু জয়ন্তদা একদম নিশ্চিত ফিটনেস নিয়ে রোহিত শর্মার কিন্তু কথা আছে। এখন একটা প্রশ্ন উঠে গেছে, আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বের ওডিআই এর প্রথম 5 ব্যাটসম্যানের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় কিন্তু রোহিত কিংবা বিরাট নেই। এই নিয়ে খুব বিরাট রকমের গুঞ্জন হয়েছিল এবং তারপর আইসিসি তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে রোহিত এবং বিরাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, এবং তারপর তারা সংশোধিত তালিকাটি প্রস্তুত করেছে। সেই তালিকায় দেখা যাচ্ছে শুভমন গিল 1 নম্বরে রয়েছেন, রোহিত শর্মা 2 নম্বরে রয়েছেন, 3 নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং 4র্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। সুতরাং বলা যেতে পারে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সম্পর্কে আইসিসি অন্ততপক্ষে খানিকটা তাদের চিন্তাভাবনা পরিবর্তিত করেছে। বেশ, যে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শেষ খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল একটা দারুণ ইনিংস। তারপরে কিন্তু রোহিত শর্মা তার আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, টি-20 বিশ্বকাপ জেতার পর রোহিত এবং বিরাট, এবং টেস্ট ক্রিকেট থেকেও সাদা বলের ক্রিকেটকেও আলবিদা জানিয়েছেন রোহিত শর্মা। কিন্তু রোহিত শর্মা যদি 27, তিনি বারবার তিনি খুব ব্যক্তিগত জায়গায় বলেছেন যে 27 বিশ্বকাপ তিনি খেলতে চান এবং 27 বিশ্বকাপটা তিনি জিততেও চান, এই ব্যাপারটা বলেছে। এখন সামগ্রিকভাবে ইন্ডিয়ার ওয়ানডের যে ক্রিকেট ফরম্যাট, দেখো ইন্ডিয়ার যে পারফরমেন্স, ইন্ডিয়ার যে মোটামুটি ওয়ানডেতে যে টিম লাইন আপ রয়েছে, সেই লাইন আপ অনুযায়ী রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু আর ইনক্লুডেড হন না। 2027 সালে, এটা আমরা কথা বলছি 2025 সালের মাঝামাঝি সময়, ঠিক সেই সময় থেকে 2027 সালের ওয়ার্ল্ড কাপ। কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি আনপ্রেডিক্টেবল, সুতরাং তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তারা অঘটন নানান রকম করতে পারে। তবে একটা জিনিস পরিষ্কার যে ভারতীয় দলে কিন্তু অনেক তরুণ প্রতিভা, এবং ঠিক কথা, কিং আর আরেকদিকে হচ্ছে হিটম্যান। তবে যখনই আমরা রোহিত বিরাট নিয়ে কথা বলি, তার কারণ সৌরভ গাঙ্গুলি একটা কথা খুব দারুণ বলেছিল কিছুদিন আগে, আপনার সাথে আমার কথা হচ্ছিল যে ইন্ডিয়ার ক্রিকেটে প্রচুর প্রতিভা, কে যায় সে চলে যায়, কারোর জন্য কিছু থেমে থাকে না এবং সিস্টেমটা চলতে থাকে। গাভাস্কারের পর পরবর্তীকালে সচিন এসছে, সচিন, সৌরভ, দ্রাবিড়ের পর পরবর্তীকালে রোহিত, ধোনি, বিরাট, এরা এসছে। এরা চলে যাওয়ার পর একটা দারুণ টিম আমরা দেখতে পাচ্ছি। সুপার গিল এসে গেছে। যতটা একটা কথা, টিমটে আমি রোহিত শর্মা নিয়ে আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবেই যখন তিনি মাঠে ফিরছেন করেন, মানে ওয়ানডে ক্রিকেট হলেও তো মাঠে ফেরা, আমি 3টে ফরম্যাট নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ড থেকে টেস্ট ক্রিকেট ড্র করে আসার পর সামগ্রিকভাবে টিম তো পুরো ফুটছে, চনমনে হয়ে। দেখো, টিম অবশ্যই ফুটছে এবং আমি 3 ফরম্যাটে 1 ক্যাপ্টেন এই নীতিতে বিশ্বাসী। বোর্ড যেটা সিদ্ধান্ত নিতে চলেছে, আমি যতদূর মনে হচ্ছে 3 ফরম্যাটে 1 ক্যাপ্টেন, কারণ শুভমন গিলকে এশিয়া কাপে সহ-অধিনায়ক করা হয়েছে, সেটা সেই কথা মাথায় রেখে আমি কিন্তু এই নীতিতে বিশ্বাসী। আমি মনে করি যে 3 ফরম্যাটে একজন ক্যাপ্টেনই হওয়া উচিত। 3 ফরম্যাটে একজন ক্যাপ্টেনই অনেকেই মনে করছেন। আপনারা কি মনে করছেন? আপনারা অবশ্যই প্রতিবেদন দেখতে দেখতে আপনাদের কমেন্ট বক্সে গিয়ে, আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, ইনবক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কি মনে করছেন, এবং আপনারা এটাও বলবেন রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অক্টোবরে সাফল্য পান, তাহলে সেক্ষেত্রে তারা সাফল্য পাবেন কি পাবেন না, এবং রোহিতের পক্ষে 27-এর বিশ্বকাপটা কতটা খেলাটা জরুরি, তিনি আদৌ খেলতে পারবেন কিনা। রোহিতের ফিটনেস দিয়ে আসবো। ফুটওয়ার্ক কিন্তু প্রায়শই তার কাজ করে না, কিন্তু তার আইসাইট ভীষণভাবেই স্ট্রং। সেই জায়গায় দাঁড়িয়ে ফুটওয়ার্ক কাজ না করলেও যে বলে তিনি আউট হন, সে বলেই তিনি কিন্তু ছক্কা হাঁকান। দেখো, ওয়ানডে এবং টি-20 দুটো ক্রিকেটে এখানে আনপ্রেডিক্টেবল, আনঅর্থোডক্স শটের প্রবণতা থাকে খেলোয়াড়দের, এবং রোহিত শর্মাও তার ব্যতিক্রম নন। সুতরাং এক্ষেত্রে
তার রিফ্লেক্স কতটা আছে সে বিষয়টা খুব বিবেচ্য হবে বলে মনে হচ্ছে না। তবে তিনি ব্যাটে বলে করতে পারলেই হলো। এবং রোহিত শর্মা আমরা জানি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে যদি ম্যাচ খেলেন, তিনি যদি ভালো রান করেন তাহলে তাকে বাদ দেওয়া মুশকিল হয়ে যাবে। সুতরাং এটা সিলেক্টরদের কাছেও একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির কথা আমরা বাদ দিচ্ছি না, কারণ বিরাট কোহলিও রয়েছেন এই তালিকায়। সুতরাং আমার মনে হয় যে বিরাট কোহলি রোহিত শর্মার অগ্নি পরীক্ষা এই অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলা। একদম তাই। আমি একটা বিষয়ে জানতে চাইবো, সবই তো ঠিকঠাক চলছিল, আমি এটা জাস্ট বেশ কয়েকদিন ধরেই আলোচনা করবো ভাবছি, সবকিছুই ঠিকঠাক চলছিল রাহুল দ্রাবিড়ের সময় থেকে। যখনই গৌতম গম্ভীর এলো, এটা কি মনে হয় যে বিরাট বা রোহিতকে আরো বেশি আতশ কাচের মধ্যে পড়তে হলো? দেখো, বিরাট এবং রোহিতকে আতশ কাচের মধ্যে পড়তে হলো, এটা খুব সত্যি কথা। আর একটা বড় ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে বিরাট কোহলি আমাদের মনে রাখতে হবে যে ইংল্যান্ড থেকে ফিরে এসেছিলেন, তিনি তার সন্তান সম্ভাব্যতার কথা মাথায় রেখে তিনি ফিরে এসেছিলেন এবং তিনি চেয়েছিলেন ইংল্যান্ড দলের অধিনায়কত্ব। তিনি চেয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে অধিনায়কত্ব করে তিনি টেস্ট থেকে অবসর নেবেন, কিন্তু বোর্ড সেটা চায়নি, গৌতম গম্ভীরও সেটা চায়নি। গৌতম গম্ভীর বলেছেন অনেক নতুন খেলোয়াড় এসে গেছেন, শুধু নতুন খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ। গৌতম একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে 2027 সালের বিশ্বকাপ অনেক দেরি আছে, এখনই আলোচনার শেষ কথা বলার সময় নয়। তবে বিরাট এবং রোহিতের ফিটনেস সেই সময় কেমন থাকবে, তাদের চরমনে ভাবটা থাকবে কিনা, রিফ্লেক্স ঠিক থাকবে কিনা, সেগুলি বিবেচনা করবেন গৌতম গম্ভীর। সুতরাং গৌতম গম্ভীর আসার পর রোহিত এবং বিরাট যে খানিকটা অসুবিধার মধ্যে পড়েছেন সে বিষয়ে বলতে পারবো কোনো সম্ভাবনা রাখে না, কারণ দলে একজনই সিংহ থাকবেন, তিনি হচ্ছেন গৌতম গম্ভীর। সেখানে বিরাট বা রোহিতের মতো সিংহের জায়গা আমি এই জায়গায় আসবো। এই সেম কেস, হ্যাঁ ডেফিনেটলি সেই কেস হয়তো হয়নি, বাট খানিকটা দেখা গিয়েছিল, আমি যদি ভুল না বলি, গ্রেগ চ্যাপেল আসার পর সৌরভের ক্ষেত্রে। এটা কি আপনি বিশ্বাস করেন, মানে এটা কি দরকার, এই পরিবেশটা ক্রিয়েট হওয়াটা কি খুব দরকার? দেখো, এই পরিবেশটা ক্রিয়েট করেন খেলোয়াড়রা নিজেরাই। তার কারণ খেলোয়াড়রা নিজেরা অনেক সময় দলের উঠে গিয়ে নিজে সিদ্ধান্ত নেন কিছু, যা হয়তো কোচ পছন্দ করেন না, আবার কোচ যখন বলেন যে এটা করতে হবে তখন খেলোয়াড় সেটা পছন্দ করেন না। সবকিছু মিলে একটা পরিস্থিতি তৈরি হয় যেটা কাম্য নয়। বিরাট এবং রোহিতের ক্ষেত্রে সেরকম কোনো পরিস্থিতি হবে বলে আমার মনে হয় না। গৌতম গম্ভীর, কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মা গৌতম গম্ভীর থেকে ভালো ক্রিকেট খেলেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। একদম তাই, একদম। সুতরাং গৌতম গম্ভীর একটা ইনফিরিটি কমপ্লেক্সে যে কোনো সন্দেহ নেই, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। গৌতম গম্ভীর কিন্তু বিরাট এবং রোহিতকে চাইবেন না দলে রাখতে। একদম তাই। এবং কিছু সময় যেটা দেখা গেছে যে যদি 2011 বিশ্বকাপ, এই বিরাট এবং গৌতম গম্ভীরকে তো দেখা গেছিল একই সাথে তারা খেলেছে, একই সাথে খেলেছে। পরবর্তীকালে বিরাট গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়েছে। আমার এই জায়গাটাই প্রশ্ন যে আমরা ভীষণভাবে আলোচনা করছি যে 2027 বিশ্বকাপ রয়েছে, এবং 2027 বিশ্বকাপ অবশ্যই রোহিত বা বিরাটের একটা পাখির চোখ থাকবে, কারণ 50 ওভারের ম্যাচ কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি। ডেফিনেটলি রোহিত চাইবে তার একেবারে হিটম্যানের সেই হিট স্ট্রোক যেন আগামী মরশুমে দেখা যায়। রোহিত আর বিরাট যদি দলে আসে, কোন তরুণ প্লেয়ারের দরজা আটকাতে পারে? দেখো, তরুণ খেলোয়াড়দের মধ্যে এত খেলোয়াড় হয়েছেন, তাদের এত ব্যাটিংয়ের সৌকর্য যে কে বাদ যাবেন কে থাকবেন বলা মুশকিল। তবে একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে পারি, শ্রেয়াস আয়ারের সম্পর্কে কিন্তু ঠিক হলো না। শ্রেয়াস আয়ারকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়াটা সঠিক হয়নি। শ্রেয়াস আয়ার আইপিএলে যথেষ্ট ভালো খেলেছেন, নিজের ফর্মে ছিলেন এবং তিনি যে রান করেছেন, তার বাবা আজকে একটা মন্তব্য করেছেন, তিনি বলেছেন শ্রেয়াস আয়ারকে ক্রিকেট ছাড়া অন্য কোনো কারণে বাদ দিতে হলো। আমার মনে হয় শ্রেয়াস আয়ারকে দল রেখে যদি এশিয়া কাপের দলটা গঠন করা হতো তাহলে বোধহয় ভালো হতো। একদম তাই। যখন শ্রেয়াস আয়ারের কথা হচ্ছে তখন আমি একটু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কথাও বলবো। এই মুহূর্তে অজিত আগারকার, তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চূড়ায় রয়েছেন, তিনি ইয়েস ম্যান। আমি একটা কথাই বলবো, অজিত আগারকার কোনোদিনই সেই লেভেলের প্লেয়ার ছিলেন না। আমার মনে হলো 10 ওভারে 70 রান 4 উইকেট, এরকম তার পারফরমেন্স ছিল। অজিত আগারওয়াল কি সঠিক ব্যক্তি? দেখো, এটা একটা নির্বাচক, ভারতীয় নির্বাচকদের মধ্যে যে নির্বাচন করার যে নির্বাচক নির্বাচিত হন, তারা কোটা সিস্টেমের মধ্যে পড়েন। অজিত আগারকার টার্ন এসছে, অজিত আগারকার কোচ হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, নেভিল কার্ডাস তিনি জীবনে কোনোদিন ক্রিকেট খেলেননি, কিন্তু তিনি ছিলেন সব থেকে বড় ক্রিকেট সমালোচক। তিনি বলেছেন তার বাড়িতে একটা দুধওয়ালা দুধ দিতে আসতো, তার ঠাকুমা তো কোনোদিন দুধ দেননি, কিন্তু ঠাকুমা বুঝতে পারতেন গরুর দুধটা খুব ভালো হবে। তিনি বলেছেন তাহলে খেলতেই হবে এরকম কোনো কথা নেই। সুতরাং নির্বাচন যা হবেন তাদের নির্বাচনের পদ্ধতি, খেলোয়াড়দের যাচাই করার পদ্ধতি, খেলোয়াড়রা কিরকম খেলছেন সে ট্র্যাক রেকর্ড রাখা, সবকিছু মিলে নির্বাচকের কাজ। এবং নির্বাচক মন্ডলীর চেয়ারম্যানের কাজটি অত্যন্ত কঠিন এই কারণে যে 15 জন খেলোয়াড়কে বেছেছেন তিনি এশিয়া কাপের জন্য। এই 15 জনের ছাড়া আরো 15 জন হয়তো ছিল যারা দলে আসতে পারত। রাইট। তবে এটা ঠিক যে ভারতের বর্তমানে ক্রিকেট প্রতিভার অভাব নেই, এবং তার জন্য অবশ্যই 2008 থেকে শুরু হওয়া আইপিএল তো থ্যাঙ্কস দিতেই হবে। তার কারণ যে স্বপ্নটা ললিত মোদী দেখিয়েছিলেন, পরবর্তীকালে সেই আইপিএল কিন্তু তার নিজস্ব ধারায় চলে গেছে।
টি-20 এবং সীমিত IPL ওভার ক্রিকেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু টেস্টের ক্ষেত্রে নয়, কারণ টেস্টে আমরা দেখেছি আনঅর্থোডক্স শট মারলে তার ফল খুব ভালো হয় না। টেস্টে কপিবুক ক্রিকেটের প্রয়োজনীয়তা রয়েছে এবং যার জন্য টেস্ট ব্যাটসম্যানদের একটু আলাদা রকমভাবে চিহ্নিত করা হয়। একদম তাই। যদিও টেস্ট ব্যাটসম্যান বলতে শুভমন গিল, তিনি ওয়ানডেতেও ভালো খেলছেন, টি-20তেও ভালো খেলছেন, আবার টেস্টেও ভালো খেলছেন। এরকম বিরল প্রতিভা যারা থাকেন তারা তো বিরল হবেনই, কিন্তু প্রশ্ন হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার যারা হন তারা কিন্তু সব ফরম্যাটেই ভালো খেলেন। আর ঠিক কথা, এবং আমরা যখন এই টেস্ট ক্রিকেট, আইপিএল বা টি-20 নিয়ে কথা বলছি, ঋষভ পান্তকে যে শট তিনি মেরেছেন টেস্ট ক্রিকেটে সেটা একেবারে ক্ষমার অপরাধযোগ্য বলা যেতে পারে, কিন্তু তিনি সেইভাবে খেলতে অভ্যস্ত, যেটা আমরা বেশ খানিকটা দেখেছিলাম। সেই সময় টি-20 জামানো না আসলেও আমরা বেশ খানিকটা দেখেছিলাম বীরেন্দ্র সেহবাগের ক্ষেত্রে। তিনি যেভাবে টেস্ট ক্রিকেটকে রাজত্ব করে গেছেন, এবং সেই বীরেন্দ্র সেহবাগ যার পকেটে কিন্তু তিনটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। একদম তাই। সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, বীরেন্দ্র সেহবাগের সঙ্গে তিনি একটি ম্যাচ খেলছিলেন, সেই সময় সেহবাগকে তিনি বলেছিলেন যে লোক পাওয়ারগুলো ছেড়ে দিতে, তিনি রান পেয়েছেন, মেরেছেন এবং মেরেতে আউটও হয়েছেন। আউট হওয়ার সময় তিনি আর সৌরভের দিকে তাকাননি, না তাকিয়ে চলে গেছেন, অর্থাৎ তিনি সম্ভবত ইংল্যান্ডে। এই ধরনের ঘটনা যে পরপর ঘটছে তার কারণ হচ্ছে অত্যাধিক টি-20 আইপিএল খেলা, এবং আইপিএল খেলার ফলে টি-20 এবং সীমিত ওভার ক্রিকেটে মুন্সিয়ানা খেলোয়াড়দের, কিন্তু টেস্ট ক্রিকেটে ধ্রুপদী ক্রিকেট যেটা ইনস্ট্যান্ট ক্রিকেট, সেই ইনস্ট্যান্ট ক্রিকেট তো টেস্ট ক্রিকেট নয়। টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের ধরে খেলতে হয়, খেলোয়াড়দের অনেক বেশি মনোসংযোগ যাপন করতে হয়, সব কিছু মিলে টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা। যদিও টেস্ট ক্রিকেটে এখন অনেক ডিসিশন হচ্ছে এবং তার ফল ডেফিনেটলি লাস্ট ইংল্যান্ড সিরিজ। আমরা এই ছিলাম আলোচনায়, আমরা ডেফিনেটলি আমরা রোহিত নিয়ে আলোচনা করতে গিয়ে রোহিত নিয়ে আলোচনা করবো, অথচ কিং কোহলি আসবে না, ক্রিকেট আসবে না, তা তো হয় না। সামগ্রিকভাবে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনার ক্ষেত্রটা একটু আলাদা, একেবারে বাংলার পালস টিভির এই নিউজ রুম থেকে, যেখান থেকে প্রতিদিন প্রোডাকশন তৈরি হচ্ছে, তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অনবরত কাজ করছেন আমাদের গ্রাফিক্স ডিজাইনার, এডিটাররা এই প্রতিবেদন আপনাদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের কি করতে হবে? একটাই করতে হবে, বাংলার পালস টিভির পেজে যান, পেজটাকে লাইক করবেন, ফলো করবেন, ইউটিউবে গিয়ে বাংলার পালস টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেফিনেটলি আপনারা কি মনে করেন এই প্রতিবেদন দেখার পর, আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, ইনবক্সে গিয়েও কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই ক্রিকেটের দিকে আমাদের নজর থাকবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের প্রতিবেদন নিয়ে, খেলার কোনো প্রতিবেদন নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, খেলার খবরে থাকুন।